আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অর্ণব জাহির। আজকে আবারও আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিও টপিক হবে আইএলটিএস এক্সাম নিয়ে। আমি পার্সোনালি দুবার আইএলটিএস এক্সাম পারফর্ম করেছি। 2024 সালের সেপ্টেম্বর মাসে আমি ফার্স্ট আইএলটিএস এক্সাম পারফর্ম করেছি, যেটা ছিল আইএলটিএস জেনারেল এক্সাম। তারপর 2025 সালে জানুয়ারি মাসে আমি সেকেন্ড টাইম আইএলটিএস এক্সাম পারফর্ম করেছি, যেটা ছিল আইএলটিএস একাডেমিক এক্সাম। আইএলটিএস জেনারেল এক্সামে আমার স্কোর ছিল 8 এবং আইএলটিএস একাডেমিক এক্সামে আমার স্কোর ছিল 8.5। সো এই 8 এবং 8.5 অ্যাচিভ করার জন্য আমি কোন কোন রিসোর্সগুলো ইউজ করেছি, আমি এক্সামের প্রিপারেশনটা কীভাবে করে নিয়েছি, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়ে জানাবো এবং আমি আমার পার্সোনাল দিক থেকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আমি ভিডিওটি শুরু করতে চাই আইএলটিএস এক্সাম সম্পর্কে কিছু জেনারেল টিপস দিয়ে। টিপস নাম্বার 1, আপনাকে আইএলটিএস এক্সামটার প্রপার ফরম্যাটটা শিখতে হবে ফার্স্টে। যেমন আইএলটিএস এক্সামটা টোটাল 4টা মডিউলে কন্ডাক্ট করা হয়, 2ভাবে এক্সামটা নেওয়া হয় এবং টোটাল ব্যান্ড স্কোর, এখানে ম্যাক্সিমাম ব্যান্ড স্কোর থাকে ব্যান্ড 9। সো এখন 4টা মডিউল নেওয়া হয়। কোন 4টা মডিউল নেওয়া হচ্ছে? আপনাকে আইএলটিএস এক্সামের ফার্স্টেই স্পিকিং টেস্ট দিতে হবে, তারপর লিসনিং, রিডিং এবং রাইটিং, এই 3টা জিনিস আপনাকে ওয়ান সিটিংয়ে দিতে হবে। এই 3টার মধ্যে আপনি টয়লেট ব্রেক ছাড়া মোস্ট প্রবলি কোনো ব্রেকআপ পাবেন না। এবং স্পিকিং টেস্টটা আপনার 1-1 সেশনে হবে। সেটা হতে পারে ইনস্ট্রাক্টর বা এক্সামিনার যে থাকবে সে আপনাকে জুম কলের মাধ্যমে আপনার এক্সাম নিচ্ছে, আবার এমনও হতে পারে আপনি ইনস্ট্রাক্টরের সামনে বসে এক্সাম দিচ্ছেন। টিপস নাম্বার 2, ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইউর টাইম ম্যানেজমেন্ট স্কিল। টাইম ম্যানেজমেন্ট স্কিলটা মোস্ট প্রবলি 2টা মডিউলে খুবই কাজে লাগবে। প্রথমত আপনার রিডিং মডিউলে টাইম ম্যানেজমেন্টটা মাস্ট। সেকেন্ড, আপনার স্পিকিং মডিউলে আপনার টাইম ম্যানেজমেন্টটা প্রয়োজন হবে। রিডিং মডিউলে আপনার কিভাবে টাইম ম্যানেজমেন্টটা প্রয়োজন হবে? দেখুন, রিডিং মডিউল আপনাকে টোটাল 60 মিনিটসের মতো সময় দিবে। টোটাল কোয়েশ্চেন থাকবে 40টা। সো রিডিং প্যাসেজগুলোর মধ্যে স্কিপ অপশনটা অ্যাকচুয়ালি নেই, যে আপনার টাইম শেষ হয়ে গেলে অটোমেটিক আপনার আনসার সাবমিট হয়ে নেক্সট সেকশনে চলে যাবে, এরকম আসলে নেই। আপনাকে আপনার যে ডেডিকেটেড টাইমটা 60 মিনিটসের মধ্যে প্যাসেজগুলো পড়ে টোটাল 40টা কোয়েশ্চেনের আনসার করতে হবে। এইখানে 40টা কোয়েশ্চেন কমপ্লিট না যদি আপনি করতে পারেন, সে ফর এক্সাম্পল আপনি 60 মিনিট লাগিয়ে দিয়েছেন মাত্র সেকশন 1-ই, সো বাকি সেকশনগুলো অটোমেটিক স্কিপ হয়ে যাবে। এমন না যে আপনার সেকশন 1-এর জন্য 20 মিনিটস অ্যালোকেট করা ছিল, 20 মিনিটস কমপ্লিট হয়েছে, আপনি সেকশন 2-তে চলে যাচ্ছেন, বিষয়টা এরকম না। সো এই কারণে আপনার টাইম ম্যানেজমেন্ট স্কিলটাকে অনেক প্রপারলি ডেভেলপ করতে হবে। টিপস নাম্বার 3, ইউ হ্যাভ টু এক্সপ্যান্ড ইউর ভোকাবুলারি লিস্ট। আপনি যে ওয়ার্ডগুলো ইউজ করেন ডে টু ডে কমিউনিকেশনে, সে ওয়ার্ডগুলো ইজ পারফেক্টলি ওকে, বাট আপনাকে তারপরও কিছু এক্সট্রা অর্ডিনারি ওয়ার্ড শিখতে হবে টু explain your invigilator or examiner that yeah, you can communicate with English on a proper manner. You know a lot of word, you can express your proper feeling with those kinds of words. Tips number 4, you have to develop a strong grammar skill. আমরা বেসিক্যালি গ্রামার মিস্টেক কোথায় করে থাকি? গ্রামাটিক্যাল মিস্টেক আমরা অ্যাকচুয়ালি করে থাকি রাইটিং পার্টে এবং স্পিকিং পার্টে। রাইটিং পার্টে আমাদের গ্রামাটিক্যাল মিস্টেকগুলো আমরা যখন আবার গো থ্রু করব প্যাসেজ লেখার পরে, আমরা যখন রিভিশন দিব, তখন আমরা সেই গ্রামাটিক্যাল মিস্টেকগুলো হোপফুলি ধরে ফেলতে পারবো। বাট স্পিকিং পার্টে আমরা আমাদের গ্রামাটিক্যাল মিস্টেকগুলোকে আর ফিক্স করতে পারবো না। সো আপনি যখন কথা বলবেন তখন চেষ্টা করেন যত কম গ্রামাটিক্যাল মিস্টেক করা যায়। বড় কোনো গ্রামাটিক্যাল মিস্টেক আমরা করব না এবং এক্সামের পূর্বে আমরা এই বিষয়টাকে খুব ফ্রিকোয়েন্টলি প্র্যাকটিস করব। টিপস নাম্বার 5, ইউ হ্যাভ টু প্র্যাকটিস উইথ সাম স্যাম্পল কোয়েশ্চেন। স্যাম্পল কোয়েশ্চেনগুলো আপনারা কোথা থেকে পাবেন? স্যাম্পল কোয়েশ্চেন আপনারা বিভিন্ন ওয়েবসাইটে মক টেস্টের মাধ্যমে পাবেন। আইএলটিএসের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা স্যাম্পল টেস্টগুলো পাবেন। আইডিপি, ব্রিটিশ কাউন্সিল বোথ আপনাদেরকে এই জিনিসটা প্রোভাইড করবে। আর তাছাড়া আপনারা কেমব্রিজের অফিসিয়াল বুক পারচেস করতে পারবেন। পিডিএফ ফরম্যাটে আপনাদের যদি আইএলটিএসের বই দরকার পড়ে কমেন্ট করতে পারেন, আমি আপনাকে ফ্রিতে
এই পিডিএফ ফরম্যাটের বইগুলো প্রোভাইড করব যেগুলো আমি ইউজ করেছি। টিপস নাম্বার 6, এনহ্যান্স ইউর প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি অ্যান্ড প্রোনাউন্সিয়েশন অ্যাকচুয়ালি শুধুমাত্র স্পিকিং সেকশনের জন্য আপনাদের কাজে লাগবে। এটা কীভাবে করে আপনারা এনহ্যান্স করবেন? এনহ্যান্স করার জন্য আপনারা ইংলিশে কমিউনিকেট করা স্টার্ট করেন। সেটা হচ্ছে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে করতে পারেন, আপনারা আপনাদের লাভড ওয়ান অর আপনারা আপনাদের ফ্রেন্ডসদের সাথে ইংলিশে কমিউনিকেট করা স্টার্ট করেন। এটাতে আপনার মধ্যে একটা কনফিডেন্স বুস্ট হবে, একটা কনফিডেন্স বিল্ড হবে, যেটাতে আপনি যখন কথা বলবেন তখন আপনার মধ্যে, যেহেতু আপনি ইংলিশে কথা বলতে অভ্যস্ত, সো সেই বিষয়টার কারণে আপনার মধ্যে একটা কনফিডেন্স বুস্ট হবে যে না, আমি হয়তো কোনো ভুল বলছি না। ফেসিয়াল এক্সপ্রেশনও ইংলিশ এক্সামের জন্য খুবই ম্যান্ডেটরি একটা জিনিস। সো ফেসিয়াল এক্সপ্রেশন বিল্ড হবে তখন যখন আপনি কনফিডেন্ট থাকবেন। সো এখন আমরা কথা বলবো সেকশন ওয়াইজ, মানে এখন আমরা কথা বলবো মডিউল ওয়াইজ। তো আমি ফার্স্টেই শুরু করব লিসনিং নিয়ে। লিসনিংয়ের জন্য আমার ফার্স্ট টিপস থাকবে, কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথেই আপনারা কোয়েশ্চেনটাকে প্রপারলি একটু স্কিম করে যান, একটু দেখে যান। আর অডিওর ক্ষেত্রে আপনাকে এই বিষয়টা খুবই ক্রুশিয়ালভাবে মাথায় রাখতে হবে। আপনাকে ওখানে বলে দেওয়া হবে 1 থেকে 9 বা 1 থেকে 5 কোয়েশ্চেনের আনসার আপনি এই অডিওর মধ্যে পাবেন। সো যেহেতু আপনি এই অডিওর মধ্যে 1 থেকে 5 কোয়েশ্চেনের আনসার পাচ্ছেন, 5টা কোয়েশ্চেনের আনসার পাচ্ছেন, আপনি শুধুমাত্র এই 5টা কোয়েশ্চেনই দেখেন। আপনাকে 40টা কোয়েশ্চেন দেখার কোনো দরকার নেই। আপনি শুধুমাত্র সেকশন 1 ফার্স্ট অডিওটা প্লে হওয়ার সময় আপনাকে সর্বোচ্চ 5টা বা 8টা, অ্যাট বেস্ট আপনাকে 10টা কোয়েশ্চেন দেখতে বলা হতে পারে। সো আমার টিপস থাকবে, ফার্স্টেই আপনি যখনই শুনলেন যে এই অডিওটা প্লে হবে, সেই অডিওটা 1 থেকে 5 কোয়েশ্চেনের আনসারের জন্য আপনি 5টা কোয়েশ্চেন সুন্দর মতো আপনি কোয়েশ্চেনগুলো দেখে যান। আপনি কিছু কিওয়ার্ডস রেডি করে রাখেন যাতে আপনার আনসার অ্যান্টিসিপেট করতে অনেক ইজি হয়ে যায়। টিপস নাম্বার 2, পে অ্যাটেনশন টু দ্য ওয়ার্ডিং অ্যান্ড সিনোনিমস। অ্যাকচুয়ালি লিসনিংয়ের ক্ষেত্রে আমি যে বিষয়টা ফেস করেছি সেটা হচ্ছে, আমি যখন লিসনিংয়ে একটা জিনিস শুনেছি বাট আমি কোয়েশ্চেনের আনসার ডিফারেন্ট পাচ্ছিলাম। এরকম আপনাদের সাথে হতে পারে। সো ওয়ার্ডিং এবং সিনোনিম সম্পর্কে আপনারা একটু অ্যাটেন্টেড থাকেন, আপনারা একটু অ্যাটেনশন দেন যে আপনাকে যে ওয়ার্ডটা বলা হয়েছে সেটার সিনোনিম হয়তো আপনাকে কোয়েশ্চেনে দেওয়া হয়েছে। হয়তো আপনি চিন্তা করতেছেন যে লিসনিংটা কীরকম হবে, একটা লাইন হয়তো দেওয়া আছে, সেই লাইনটাই রিড আউট করবে, মাঝখান থেকে একটা ওয়ার্ড মিস করা আছে বা একটা ওয়ার্ড উঠিয়ে দেওয়া আছে, সেই ওয়ার্ডটা আমাকে লিখতে হবে। ইটস অ্যাকচুয়ালি নট দ্যাট। আপনি যখন লিসনিং মডিউলে যাবেন, তখন আপনি যখন লিসনিংয়ের সেকশন 2, সেকশন 3তে যখন আপনি যাবেন, তখন আপনি দেখবেন আপনার যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটাতে আর হচ্ছে আপনাকে যে লিসনিং ট্র্যাকটা দেওয়া হচ্ছে, সেই ট্র্যাক এই দুটোর মধ্যে 100% মিল নেই। অনেক সিনোনিম, অ্যান্ট্রোনিম, ওয়ার্ডিং চেঞ্জ এই কোয়েশ্চেনগুলোতে ইউজ করা হয়। সো পে অ্যাটেনশন টু দ্য সিনোনিমস অ্যান্ড ওয়ার্ডিং। টিপস নাম্বার 3, রাইট আনসার ক্লিয়ারলি অ্যান্ড চেক দ্য স্পেলিং মিস্টেক। আনসারটাকে আপনি ক্লিয়ারলি লেখেন। যদি আপনি পেন অ্যান্ড পেপার বেস নেন, তাহলে হচ্ছে আপনি আনসারটাকে ক্লিয়ারলি লেখেন, যাতে এক্সামিনার যে থাকবে, যে আপনার পেপারটা চেক করবে, সে জানি খুব ইজিলি আপনার আনসারটা পড়তে পারে। এবং আপনারা যদি কম্পিউটার বেস নেন, তাহলে অবশ্যই স্পেলিং চেক করেন, বিকজ একটা এস আপনার মার্কটাকে 0 করে দিতে পারে। সে ফর এক্সাম্পল বলা হয়েছে গুডস, আপনি লিখে দিয়েছেন গুড, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই মার্কটা পাচ্ছেন না। সো বি অ্যাটেন্টিভ উইথ ইউর স্পেলিং অ্যান্ড ইউর ওয়ার্ডিং। নাম্বার 4 অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট টিপস অফ আইএলস লিসনিং, সেটা হচ্ছে আপনি যতভাবে, যত অ্যাকসেন্টে পারেন ইংলিশটাকে আপনার কানের সাথে টিউন করে নেন। প্রত্যেকটা অ্যাকসেন্ট, যেমন ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, ক্যানাডিয়ান অ্যাকসেন্ট, অল আর ডিফারেন্ট। সো আপনি যখন এক্সাম সেন্টারে বসবেন, নট নেসেসারি যে আপনি শুধুমাত্র ব্রিটিশ অ্যাকসেন্টই পাচ্ছেন। আপনি এখানে আমেরিকান অ্যাকসেন্টও পাবেন, আপনি এখানে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টও পাবেন, আপনি এখানে ব্রিটিশ অ্যাকসেন্টও পাবেন। আপনি যখন ইংলিশটাকে কানের সাথে টিউন করবেন, তখন চেষ্টা করেন সব অ্যাকসেন্ট সম্পর্কে জানি আপনি অবগত থাকেন।
সো এখন আমি বলবো আমি আমার লিসনিং পারপাসে কোন কোন রিসোর্সগুলো ইউজ করেছি। আইএলসের যে বইটা ছিল, কেমব্রিজ থেকে দেওয়া যে বইটা ছিল, সেটা লিসনিং পার্টগুলো আমি প্র্যাকটিস করেছি। তাছাড়া কিছু নিউজ এবং কিছু মুভিজ, কিছু গান, আমি এগুলোও শুনে শুনে আমার নিজের কানকে টিউন করেছি আইএলস লিসনিং এক্সামের জন্য। সো এখন আমি দেওয়ার চেষ্টা করব আইএলস রিডিং পার্ট নিয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। সো টিপস নাম্বার 1, প্যাসেজগুলোকে জাস্ট একটু স্কিম করে যান, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য মেইন থিম অফ দ্যাট প্যাসেজ। ওই প্যাসেজে বেসিক বিষয়টা কি বলা হয়েছে। আমি যখন এক্সাম দিয়েছি আমার প্যাসেজ ছিল মিউজিয়াম সম্পর্কে। সো মিউজিয়াম যেমন কিছু একটা মিউজিয়ামের কথা বলা হয়েছে যেখানে মামি রাখা ছিল, আরেকটা মিউজিয়ামের কথা বলা হয়েছে যেখানে যুদ্ধের জিনিসপত্র রাখা ছিল, মানে অস্ত্র হাতিয়ারগুলো রাখা ছিল। আরেকটা মিউজিয়ামের কথা বলা হয়েছে যেখানে হচ্ছে হিস্টোরিক্যাল পিকচার রাখা ছিল। সো এই প্যাসেজগুলোকে র্যান্ডমভাবে দেওয়া থাকবে, আপনি শুধুমাত্র স্কিম করে চেক করে যান যে কোন প্যাসেজের মেইন থিমটা কী ছিল। টিপস নাম্বার 2, ফোকাস অন কিওয়ার্ডস অ্যান্ড সিনোনিম ইন কোয়েশ্চেন্স। আপনাকে প্যাসেজে একভাবে বলা আছে, কিন্তু সেই জিনিসটাই সিনোনিম অর অ্যান্টোনিম ইউজ করে সেম কিওয়ার্ডসটাকে ডিফারেন্ট করে আপনাকে কোয়েশ্চেন করা হতে পারে। সো আপনি একটা ওয়ার্ড শুনেই সেটার 2-3টা সিনোনিম আপনার মাথার মধ্যে নিয়ে আসেন, যাতে আপনি কোয়েশ্চেন দেখা মাত্রই বলতে পারেন যে এই কোয়েশ্চেনটার আনসার কোন প্যাসেজে আছে। টিপস নাম্বার 3, ইউ হ্যাভ টু ম্যানেজ ইয়োর টাইম প্রপারলি। যেটা আমি প্রথমেই বলে এসেছি যে টাইম ম্যানেজমেন্টটা সব থেকে বেশি গুরুত্ব রিডিং সেকশানে, বিকজ এখানে আপনার কোনো ধরা বাঁধা টাইম নেই। 40টা কোয়েশ্চেন কমপ্লিট করার জন্য আপনাকে টোটাল টাইম দেওয়া হবে 60 মিনিটস। এটা এমন না যে আপনি ফার্স্ট সেকশন ক্লিয়ার করবেন, ফার্স্ট সেকশনের জন্য আপনাকে 20 মিনিট দেওয়া থাকবে, সেকেন্ড সেকশনের জন্য 30 মিনিট, পরের সেকশনের জন্য 10 মিনিট। বিষয়টা আসলে এরকম না, আপনাকে টোটাল 40টা কোয়েশ্চেন ক্লিয়ার করার জন্য 60 মিনিটস টাইম দেওয়া থাকবে। এক্সাম প্যানেল, আপনি যদি কম্পিউটার বেস দিয়ে থাকেন তাহলে কম্পিউটার বেসে আপনাকে একটা এক্সাম প্যানেল দেওয়া হবে, বা আপনি যদি পেন অ্যান্ড পেপার বেস দিয়ে থাকেন তাহলে আপনার ওখানে ক্লক থাকবে, সেইখানে টাইমারটা চলতে থাকবে যে আপনার কতক্ষণ টাইম বাকি আছে। সো আপনাকে এই টাইমটার মধ্যেই পুরো 60 মিনিটসের মধ্যে আপনাকে 40 কোয়েশ্চেনের আনসার করতে হবে। সো ইউ হ্যাভ টু ম্যানেজ ইউর টাইম ভেরি এফিশিয়েন্টলি। টিপস নাম্বার 4, প্র্যাকটিস রিডিং জেনারেল অ্যান্ড একাডেমিক টেক্সট। জেনারেল এবং একাডেমিক টেক্সটগুলো অনেক ক্রুশিয়াল হয়ে থাকে আইএলস রিডিংয়ের জন্য। এইখানে অনেক স্ট্রং ওয়ার্ড ইউজ করা হয়, অনেক আননোন ওয়ার্ড ইউজ করা হয়। সো আপনাদের যাতে পড়তে কোনো সমস্যা না হয় এই কারণে আপনারা আইএলসের বিভিন্ন বই থেকে, কেমব্রিজের বই থেকেও নিতে পারেন, আবার হচ্ছে বিভিন্ন জার্নাল হাব থেকে আপনারা একাডেমিক এবং জেনারেল রিলেটেড কিছু জার্নাল পড়ে চেক করতে পারেন, যাতে আপনাদের আইএলসের এক্সামটাকে কঠিন কম মনে হয়। রিডিং সেকশনের জন্য আমি রিসোর্স হিসেবে আইএলসের কেমব্রিজের বইটা ইউজ করেছি, এবং আমি বিভিন্ন ওয়েব জার্নাল থেকে বিভিন্ন জার্নাল পড়েছি। মানুষের লেখা রিপোর্ট, রিসার্চ পেপার, এগুলো আমি খুব ফলো করতাম। এই কারণে আমার আইএলসের রিডিংটা একটু ইজি মনে হয়। সো এখন আমি কথা বলবো রাইটিং মডিউল নিয়ে। রাইটিং মডিউলটা আবার দুরকম হয়ে থাকে, এটা এক্সাম ভেদে ডিফারেন্ট হয়। যেমন যারা আইএলসের জেনারেল এক্সাম দেবেন তাদের রাইটিংয়ে ফার্স্ট টাস্ক, মানে রাইটিং 1, টাস্ক 1-এ আপনাদেরকে একটা ইমেল বা একটা লেটার লিখতে বলা হবে, এবং যারা আইএলসের একাডেমিক এক্সাম দিবেন তাদেরকে একটা গ্রাফ বা একটা চার্ট বা একটা পাই চার্ট এক্সপ্লেইন করতে বলা হবে। রাইটিং টাস্ক 1-এ আমি ফার্স্টই প্রায়োরিটি দিব জেনারেল এক্সামদের। জেনারেল এক্সামে আপনাকে যখন আপনি রাইটিং টাস্ক 1টা লিখবেন তখন আপনাকে একটা ইমেল দেওয়া হবে। সেই ইমেলটাকে আপনার প্রথমেই আইডেন্টিফাই করতে হবে যে ইমেলটা আপনি কার কাছে লিখতেছেন। ইজ ইট আ ফর্মাল ইমেল অর ইজ ইট অ্যান ইনফর্মাল ইমেল? যদি আপনার ফর্মাল ইমেল হয় তাহলে আপনার ফর্মাল ওয়েতে লিখতে হবে, যদি আপনার ইনফর্মাল ইমেল হয় তাহলে আপনাকে ইনফর্মাল ওয়েতে লিখতে হবে। ফর্মাল ইমেল আমরা কখন লিখি? ফর্মাল ইমেল আমরা তখন লিখি যখন আমরা আমাদের সুপিরিয়র বা আমরা আমাদের বস বা আমরা আমাদের সুপারভাইজারের কাছে কোনো কোয়েশ্চেন করতেছি বা আমরা তাদেরকে কোনো কোয়েশ্চেনের আনসার করতেছি, তখন আমরা ইমেলটাকে ফর্মাল ওয়েতে লিখব। বাট যখন আমরা আমাদের কোনো বন্ধুর কাছে
কোনো ইমেল পাঠাচ্ছি তখন আমরা সেই জিনিসটাকে ইনফর্মাল ওয়েতে লিখব। সো রাইটিং টাস্ক 1-এ একাডেমিকদের জন্য যেই টিপসটা আমার থাকবে সেটা হচ্ছে আপনাকে যে চার্টটা বা যে গ্রাফটা দেওয়া হবে সেই গ্রাফটা আপনি খুব স্ট্রাকচারাল মেথডে আনসারটা দিচ্ছেন এবং যত কম পারতেছেন রিপিটেশন রেটটাকে যত কম রাখা যায় তত বেটার। রাইটিং টাস্ক 2 জেনারেল এবং একাডেমিক বোথ ওয়েজ দুইজনের কাছেই হয়তো সেম জিনিস আসতে পারে। সো রাইটিং টাস্ক 2-তে আপনাদেরকে ফলো করতে হবে যে আপনারা যে প্যাসেজটা আপনাদেরকে লিখতে বলা হয়েছে বা যে এসেটা আপনাদেরকে লিখতে বলা হয়েছে সেটা আপনারা স্ট্রাকচারাল ওয়েতে লিখতেছেন। মানে ফার্স্টে আপনারা ইন্ট্রোডাকশন দিচ্ছেন, সেকেন্ড আপনারা মেইন বডি লিখতেছেন, থার্ড আপনারা কনক্লুশন দিচ্ছেন। এখানে আপনারা প্যারা প্যারা করে আপনাদের এসেটা লিখবেন। আপনারা যখনই আপনাদের কোনো আর্গুমেন্ট লিখবেন তখন চেষ্টা করেন আর্গুমেন্টটাকে ডিফাইন করতে একটা এক্সাম্পল দিয়ে। সেটা হতে পারে রিয়েল লাইফ এক্সাম্পল, সেটা হতে পারে হাইপোথেটিক্যাল এক্সাম্পল। নট নেসেসারি আইএলটিএস এক্সামিনার যে বসতেছে আপনার পেপারটা চেক করতে সে আপনাকে পার্সোনালি চিনে। সো এক্সাম্পল আপনি আপনার লাইফের সাথে রিলেট করা কোনো এক্সাম্পল যদি দিতে পারেন দ্যাটস ফাইন। যদি দিতে না পারেন তাহলে হাইপোথেটিক্যাল একটা এক্সাম্পল বানিয়ে প্রডিউস করার চেষ্টা করবেন। অ্যাভয়েড ওভারলি কমপ্লেক্স সেন্টেন্স। ওভারলি কমপ্লেক্স সেন্টেন্স যখনই আমরা লিখি তখন এর মধ্যে গ্রামাটিক্যাল মিস্টেক হওয়ার পসিবিলিটি অনেক হাই থাকে। আমরা চাচ্ছি না যে আমরা আমাদের স্কোর কম করব। সো আমরা বেশি ওভারলি কমপ্লেক্স সেন্টেন্স অ্যাভয়েড করার চেষ্টা করব যাতে আমাদের গ্রামাটিক্যাল মিস্টেকগুলো মিনিমাইজ করা যায়। লাস্ট অ্যান্ড ফাইনাল টিপস, প্রুফরিড ইয়োর আনসার টু চেক গ্রামাটিক্যাল অ্যান্ড স্পেলিং মিস্টেক্স। আপনাদের যখনই লেখাটা কমপ্লিট হবে আপনারা প্যাসেজটাকে পুরো আবার 2-3 বার করে গো থ্রু করেন যাতে আপনাদের স্পেলিং মিস্টেক্স এবং গ্রামার মিস্টেকগুলো আপনাদের চোখের সামনে ধরা পড়ে যায়। আমাদের চোখের সামনে যদি ধরা পড়ে আমরা সেটাকে ফিক্স করতে পারবো। এক্সামিনারের চোখের সামনে যদি ধরা পড়ে এক্সামিনার আমাদের মার্ক কমিয়ে দিবে। সো আমরা নিজেরাই বিষয়টাকে ফিক্স করে ফেলার চেষ্টা করব। এক্সাম কন্ডাক্ট করার পর রাইটিং টাস্ক পুরোটা কমপ্লিট করার পর আপনি আবার গো থ্রু করেন 2-3 বার করে, যতক্ষণ আপনার কাছে সময় আছে পুরোটা গো থ্রু করেন। গো থ্রু করে চেক করেন আপনার কাছে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক ধরা পড়তেছে নাকি। আপনি কিন্তু রাইটিং টাস্কের পুরো প্যাসেজটাই ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড করে করে টাস্ক 1 টাস্ক 2 দুটোই চেক করতে পারবেন। এমন না যে আপনি টাস্ক 1 সাবমিট করে দিয়েছেন মানে আপনি টাস্ক 1-এ আর কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। আপনি টাস্ক 1-এ আবার ফেরত যেতে পারবেন এবং আনসারসগুলো দেখতে পারবেন। রাইটিং টাস্কের জন্য আমি যেসব রিসোর্সগুলো ইউজ করেছি তার মধ্যে সবচেয়ে বড় রিসোর্স হচ্ছে চ্যাটজিপিটি। এআইয়ের দুনিয়ায় আপনি বিভিন্ন এআই টুলস ইউজ করে আপনার রাইটিংকে মার্ক করতে পারবেন, আপনার রাইটিংকে এনহ্যান্স করতে পারবেন এবং আরও ইমপ্রুভ করতে পারবেন। সো আপনি একটা টপিক চ্যাটজিপিটি থেকে জেনারেট করবেন, তারপর চ্যাটজিপিটিতেই বসে সেই টপিকটার আনসার দিয়ে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করবেন যে তুমি যদি এক্সামিনার হতা তাহলে তুমি আমাকে কত স্কোর করতা। চ্যাটজিপিটি তখন বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী আপনার রাইটিং স্কিল অনুযায়ী আপনাকে মার্ক দিবে। আপনারা রাইটিং প্র্যাকটিস করার জন্য 3 টাইপের টপিক সিলেক্ট করতে পারেন। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপের টপিক, সেকেন্ড হচ্ছে আপনার পার্সোনাল অপিনিয়ন বেসড টপিক, আর থার্ড হচ্ছে প্রবলেম সলভিং টপিক। এই 3টা টপিকই প্র্যাকটিস করা সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ। বিকজ রাইটিং টাস্ক 2-তে ম্যাক্সিমাম টাইম এই 3টা টপিকের মধ্য থেকেই যে কোনো একটা টপিক দেওয়া হয়। সেটা হতে পারে প্রবলেম সলভিং, সেটা হতে পারে আপনার অপিনিয়ন বেসড, আর লাস্ট হতে পারে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। সো এখন আমি কথা বলবো আইএলটিএস স্পিকিং মডিউল নিয়ে। স্পিকিং মডিউলের ফার্স্ট টিপস, স্পিক ক্লিয়ারলি, ন্যাচারালি অ্যান্ড অ্যাভয়েড মেমোরাইজিং স্টাফ। মেমোরাইজিং আনসারগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কথা যখন বলবেন তখন ন্যাচারাল ওয়েতে কথা বলবেন এবং ক্লিয়ারলি কথা বলবেন। টিপস 2, ট্রাই টু এক্সপ্লেইন ইয়োর আনসার, অ্যাভয়েড গিভিং শর্ট আনসার্স। আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, যেটা সবসময় সবাইকে জিজ্ঞেস করবে, দ্যাটস হোয়াট ইজ ইয়োর নেম, জাস্ট ডোন্ট সে মাই নেম ইজ অর্ণব জাহির। এর থেকে বেটার আপনি যদি আনসারটা এইভাবে করে দেন, মাই ফুল নেম ইজ অর্ণব জাহির বাট ইউ ক্যান কল মি অ্যাজ জাহির which is my surname. That sounds good. So short answer অ্যাভয়েড করবেন,
চেষ্টা করবেন ফুল লেন্থ আর একটু ডেসক্রাইব করে আপনার আনসারগুলো দেওয়ার। টিপস নাম্বার 3, প্র্যাকটিস ইউর স্পিকিং উইথ পার্টনার্স অর প্র্যাকটিস ইউর স্পিকিং অ্যান্ড রেকর্ড ইট ফর ইয়োর সেলফ। আপনি স্পিকিং প্র্যাকটিস করার জন্য ফেসবুক গ্রুপগুলো থেকে আপনারা একজন স্পিকিং পার্টনার ম্যানেজ করতে পারেন, অর যদি আপনার কারোর সাথে কথা বলতে শাই ফিল হয় তাহলে বেটার হবে আপনি আপনার কনভারসেশন নিজে নিজে রেকর্ড করেন। শাইনেসটাকে ওভারকাম করতেই হবে। আপনি আপনার কনভারসেশন নিজে নিজে রেকর্ড করেন, নিজে নিজে শোনেন, নিজের প্রবলেমগুলো, নিজের ভুলগুলো নিজে ফাইন্ড আউট করে নিজেই সলভ করার চেষ্টা করেন। আফটার সাম টাইম আপনি স্পিকিং পার্টনারের সাথে কথা বলা শুরু করেন। টিপস নাম্বার 4, ইউজ আ ভ্যারাইটি অফ ভোকাবুলারি অ্যান্ড রিডিউস দ্য রিপিটেশন। ভোকাবুলারি যেমন আমাদের জন্য দরকার, তেমন ভোকাবুলারিগুলোর ইউজগুলো আমাদের প্রপারলি জানতে হবে। সো যেই ভোকাবুলারিগুলো আমরা শিখতেছি সেগুলো জানি আমরা প্রপার ইউজ কেস সহকারে শিখি। তারপর আমরা যখন কথা বলবো তখন আমরা রিপিটেশনটাকে কমিয়ে আনার চেষ্টা করব। ফার্স্ট আমাদের ভোকাবুলারিগুলো শিখতে হবে, আফটার দ্যাট আমরা রিপিটেশন কমিয়ে আনতে পারবো। লাস্টলি, ডোন্ট প্যানিক ইফ ইউ মেক আ মিস্টেক। প্যানিক করাটা আপনার রেস্ট অফ দ্য স্পিকিং সেশনকে নষ্ট করে দিতে পারে। সো প্যানিক করা যাবে না, ন্যাচারালি কথা বলতে হবে। আইএলসের জার্নিটা অ্যাকচুয়ালি কোনো স্টাডি প্ল্যান দিয়ে করা সম্ভব না। আপনার ইংলিশের দক্ষতার উপরেই আইএলসের জার্নি আপনি নিজে নিজে ডিটারমাইন করতে পারবেন। সো তারপরও যদি বেসিকভাবে বলি তাহলে প্রথম 1 থেকে 2 মাস, এক্সাম আসার আগে 3 মাস যদি আপনি সময় নেন তাহলে প্রথম 1 থেকে 2 মাস আপনি আপনার গ্রামাটিক্যাল, আপনার ভোকাবুলারি আর প্রত্যেকটা মডিউলকে আপনি সেপারেটলি মক টেস্ট দিয়ে দিয়ে ট্রাই করে দেখতে পারেন। তারপর লাস্ট 1 থেকে 1.5 মাস, যখন 1 মাস সময় থাকবে আর এক্সামে, তখন আপনি 4টা মডিউলকে একসাথে করে ফুল মক টেস্ট দেওয়া শুরু করবেন। ফাইনালি আপনি শুধুমাত্র রিভিশন দেওয়ার চেষ্টা করবেন যে আপনার প্রবলেমটা কেন হলো। প্রত্যেকটা মক টেস্ট এক্সাম দেওয়ার পর আপনি চেষ্টা করবেন যে আপনার এক্সামের ভুলটা কী ছিল, সেই ভুলটাকে কিভাবে করে সলভ করা যাচ্ছে, সেই ভুলটা আমার কেন হয়েছিল, এই বিষয়গুলো আপনি নিজে থেকেই চেক করবেন। আমি এখন আপনাদের সাথে আমার আইএলসের রেজাল্ট কার্ড দুটো শেয়ার করি। এটা হচ্ছে আমার আইএলস একাডেমিকের রেজাল্ট কার্ড, আমার ওভারঅল ছিল 8.5, এবং এটা হচ্ছে আমার আইএলসের জেনারেল রেজাল্ট কার্ড, আমার ওভারঅল ছিল 8। আমার ফাইনাল অ্যাডভাইস আপনাদের প্রতি, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, সব সময় কমিউনিকেট করতে হবে, চেষ্টা করতে হবে যে আমি ইংলিশে সবসময় কমিউনিকেট করতে পারি। অ্যাকচুয়ালি আইএলটিএসের সাকসেসটা একদিনে পাওয়া সম্ভব না। আইএলটিএসের সাকসেসের জন্য আপনাকে কনস্ট্যান্টলি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসই আইএলসের সাকসেসের মূল মন্ত্র। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।